শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর লেখা প্রতিটি গল্প উপন্যাস আজও প্রতিটি বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে আছে। পথের পাঁচালী কিংবা চাঁদের পাহাড়, এই নিয়ে বাঙালির আবেগ আজও একই রকম। আজ প্রথমবার ভূত চর্চায় আপনারা শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পৈতৃক ভিটে। মূলত এটি একটি ছোট গল্প, তবে যেহেতু গল্পটি আমরা অডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই এই গল্পের মূল বিষয়বস্তুকে অক্ষুণ্ণ রেখে চাহিদা অনুযায়ী সংলাপ এবং বিবরণ সামান্য পরিবর্তন করে নাট্যরূপ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। শুরু করছি আজকের গল্প পৈতৃক ভিটে। আজকের গল্পের প্রেক্ষাপট একটি কোঠা বাড়ি, যা মধুমতি নদীর পাড়েই অবস্থিত। রাধামোহন সেই বাড়ির উত্তরাধিকারী। যদিও কর্মসূত্রে রাধামোহনের পরিবার আজকাল আর এই বাড়িতে থাকেন না। দীর্ঘদিন পর রাধামোহন ফিরে এসেছে তার এই পৈতৃক কোঠা বাড়িতে। রাধামোহন নদীর দিকের বারান্দাটাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আমবন বহুকালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একটা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ আদর্শ জায়গাটি। তাদেরই পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের পরিচয় তো আপনারা পেলেন। চলুন পরিচয় করে নেওয়া যাক রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামকান্ত চক্রবর্তীর সঙ্গে। তিনি তাঁর বাল্যকালে এ গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন মেদিনীপুরে, তাঁর মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরিও করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলতো না। অবশ্য গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। তার পাশের বাড়ি বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন তাকে খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েওছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এমনটাই ঠিক ছিল। তার দেশে ফেরার পর ভৈরব বাড়ুজ্জের বড় ছেলে কেষ্ট এসে একদিন বললে, ও ছোটদা বাবু, সন্ধেবেলা একটু চা খাবেনি? চা খেলে হতো, কিন্তু তোদের এই গ্রামে গঞ্জে আমি এখন চা কোথায় পাই বলতো?
ও নিয়ে তুমি ভেবো না ছোটদাবাবু, আমি ঠিক একটা ব্যবস্থা করছি। ওই পাড়ার মোড়ের বিশুর দোকান থেকে নিয়ে এসে দিচ্ছি। সন্ধেবেলায় নদীর এমন মনোরম ধার ছেড়ে মোটেই উঠতে ইচ্ছে করছিল না। তাই রাধামোহন বললে, তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। মুখের কথা খসতে না খসতেই দৌড়ে কেষ্ট চলে গেল পাড়ার বিশু দাদার দোকানে। সেখান থেকে দুটো মাটির ভাঁড়ে চা নিয়ে এসে রাখলো রাধামোহনের সামনে। বলি ছোটদাবাবু, তোমাদের এই পৈতৃক ভিটেখানা কি সত্যি সত্যি বিক্রি করে দেবে? কতদিনকার বাড়ি, কত ছোটবেলার স্মৃতি, সব বিক্রি হয়ে গেলে কি যে হবে। ওরে কেষ্ট দাঁড়া, বললেই কি আর বিক্রি হয়ে যাচ্ছে নাকি? এতদিনকার ভিটে মাটি সব কি আর ঠিক অবস্থায় আছে রে? তার ওপর সব আইনি কাগজপত্র, সেসব ঠিক করে না ব্যবস্থা করলে কি আর বললেই বিক্রি হয়ে যায় নাকি? সে যাই বলো বাপু, এবারে বিক্রি হয়ে গেলে বড্ড মন খারাপ হবে। যাকগে ছোটদাবাবু, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, না হলে জুড়িয়ে যাবে। আর ওদিকে গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্ত দার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা নিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে এত বড় বাড়ি করে? কি কাজে আসছে এখন? ওদিকে ভৈরব বাড়ুজ্জে এলেন অনুরোধ জানাতে। শোনো বাবা রাধামোহন, যে কটা দিন তুমি গ্রামের বাড়িতে আছো, সে কটা দিন কিন্তু আমার বাড়িতেই তোমার জন্য রান্না হবে। না বললে কিন্তু শুনবো না। আহা, আপনি কি বলছেন জ্যাঠামশাই? তাই বললে কি হয়? নয় নয় করে প্রায় দিন 7-8 থাকবো। এই এতদিন রোজ 3 বেলা আপনার বাড়িতে রান্না বান্না, না না জ্যাঠামশাই, ভারী সমস্যার ব্যাপার। রাধা, তুমি অত ভেবো না। ও তোমার জেঠিমা আছেন, আমার মেয়েটাও রয়েছে, সে তার মাকে হাতে হাতে সাহায্য করে। আর কদিন বাদে তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। কাজ শেখাচ্ছেন তোমার জ্যাঠাইমা, তাই রান্না বান্না নিয়ে কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না। আর আমার কন্যে মাত্র 13 বছরের মেয়ে হলে হবে কি, রান্নার হাতখানা খাসা। কিন্তু জ্যাঠামশাই, আপনি কিন্তু আমায় ভারী লজ্জায় ফেলছেন। এমনভাবে রোজ রোজ আপনার বাড়িতে পাত পেরে খেলে আমার বুঝি খারাপ লাগবে না? শোনো বাবা, এ তোমাদের শহর নয়, এখানে পাড়া ঘরের সবাই মিলেমিশে থাকি। আপদে বিপদে পাশে থাকাটাই আমাদের কাজ। এখানে আমরা সবাই সবার পরিবারের লোক, কোনো কিন্তু কিন্তু করার ব্যাপার নেই। কাল দুপুর দুপুর খেতে চলে আসবে কিন্তু। ভৈরব জ্যাঠা চলে যেতে রাধামোহন মনে মনে 7-5 ভাবতে থাকলো। ভাবলো, আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেবে কি? তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। রাত পেরোলো। পরদিন দুপুরবেলা খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি বছর 12-13
টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উঁকি মারছে। ঘরের বিছানার উপর থেকে বারান্দা পর্যন্ত রোদ এসে পড়েছে একেবারে ঝকঝকে। রাধামোহন খানিক ইতস্তত মনে মনে করছে বটেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলেকে পাঠান তো আর একবার মেয়েকে পাঠান, লোকটা খুব যত্ন করছে বটে। রাধামোহন বললে, কি হয়েছে খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন তাকে নিরুত্তাপ দেখে আবার জিজ্ঞাসা করে, তা তোমার নাম কি? লক্ষ্মী। বাবা বাবা, বেশ নাম। পড়ো? ওমা, সে কি, তা গান জানো? রাধামোহন এবার হেসে ফেললে। হেসে বললে, তবে তো ভারী মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না বান্না জানো? এই কথা শুনে বালিকা বেশ ঘাড় নেড়ে জানালো সে জানে। আচ্ছা, ওই একটা গুণ তাহলে রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। বাবা, সব? বাহ বাহ, বেশ ভালো ব্যাপার তো। বসো। বালিকা এবার সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন বসবে না? কেন, কাজ আছে? না। ওমা, তবে বসো। না, আমি চাই, তুমি খেয়ে এসো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। তা ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন এবার কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে তা বুঝতেই পারেনি। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, আরে আরে, এসো বাবা, এসো এসো, রান্না হয়ে এসেছে। স্নান সেরেছ তো? হ্যাঁ জ্যাঠামশাই, এই মাত্র স্নান করে আপনার বাড়িতে এলাম। আপনার মেয়ে গিয়েছিল তো ডাকতে। হ্যাঁ গো বাবা, আমি তো পাঠালাম ওকে। বললাম, যা গিয়ে ডেকে নিয়ে আয় তোর রাধামোহন দাদাকে। প্রথমটায় লজ্জা পাচ্ছিল, তারপর বলে বুঝিয়ে পাঠাতে হলো। হ্যাঁ জ্যাঠামশাই, ওকে দেখেই মনে হলো ভারী লাজুক স্বভাবের মেয়ে আপনার। আমার ওখানে সেই থামের আড়াল থেকে কোনো মতে ডাক পেলে চলে এসেছে। ওই স্বভাব ওর। দাঁড়াও, তোমার জেঠিমাকে একবার হাঁক পারি। কি গো, রান্না হলো? রাধা সেই সকালবেলা কাছারি বাড়ির কাজকর্ম সেরে স্নান করে খালি পেটে বসে আছে। তাড়াতাড়ি নিয়ে এসো থালাখানা। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এই বাড়িরই প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে প্রায় ভুলেইছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। যদিও তার কোনো সদুত্তর রাধামোহনের কাছে নেই। এভাবে রাতটুকু কাটলে পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারা দিন কাটল সেভাবে। রাত বাড়তেই ভৈরববাবু হাঁক পাড়লেন, মা, একবার ডেকে নিয়ে আয় মা তোর রাধামোহন দাদাকে। আজ রাতটা একটু বেশি হয়ে গেল। যা দেখি চট করে।
আর ওদিকে রাধামোহন তখন রাত্রে বারান্দায় বসে আছে। আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। আরে খুকি যে, কি ব্যাপার? তা ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ ভোজ, যাকে ভোজ বলে। কি বলো? খুকি খানিক হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন ফের বললে, তা হ্যাঁ গো মেয়ে, তোমার মামার বাড়ি কোথায়? ভুলে গিয়েছি। ও মা, সে কি গো, ভুলে গিয়েছি আবার কি রকম কথা? তা সেখানে যাও না? খুকি মুখে কিছু বলল না, শুধুমাত্র ঘাড় নেড়ে বলল না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, তা কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। ও আচ্ছা, তা তোমার তাই ইচ্ছে বুঝি খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখে শুনে রাধামোহনের খানিক আশ্চর্য লাগলো বইকি। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। কৌতুকের সঙ্গে বললে, আচ্ছা, তাতে তোমার খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। আরে না না, এমন আর বেশি রাত কোথায়। তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তা তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে তাকিয়ে বললে, তা কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে। যাও তুমি। ও, তা দাঁড়াও দেখি, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গেই যাব। মুখ ধুয়ে এসে রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন, ছেলে মানুষ, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ ভরে যায়। ভৈরব বাড়ুর যে রাধামোহনকে আসতে দেখে বলে, এসো এসো বাবা, এসো। আজ একটু বেশি রাত হয়ে গেল, এক্ষুনি আমার মেয়েটাকে তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আসলে একটু মাংস রান্না করেছে তোমার জ্যাঠাইমা। রোজ রোজ কি আর ওই ডাল ভাত খেতে পারে? হে, আপনি কি বলছেন জ্যাঠামশাই? আপনার বাড়ি এমনিতেই রোজ রোজ এসে খেয়ে যাচ্ছি, এতেই কিন্তু আমার ভারী লজ্জা বোধ হচ্ছে। রোজ কেমন জ্বালাতন করছি। মাত্র 2 দিন হলো তুমি আমার বাড়িতে খাচ্ছ, এ তো আমার ভাগ্য বাবা। তোমার পৈতৃক ভিটে এত বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে, ভাগ্যি তুমি এলে, তাই তো তোমার সেবা করার সুযোগটুকু পাচ্ছি বাবা। হে, সব আপনি কি বলছেন জ্যাঠামশাই?
আর আমার জন্য এসব মাংস করার কিন্তু কোনো দরকার ছিল না। ওই আপনারা যা খান আমিও তাই খেতাম। এই আবার কোনো কথা হলো বাবা? একটা দিন একটু কষিয়ে মাংস রান্না তোমার জ্যাঠাইমা করবেন, সেটাই তো স্বাভাবিক। নাও নাও, আর কথা না বাড়িয়ে খেতে বসে পড়ো। কেমন হয়েছে দেখো দেখি। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় হাজির। রাধামোহন বললে, আরে আরে এসো খুকি এসো, তোমার কথাই তো ভাবছিলাম গো। খুকি হেসে বললে, আমার কথা? হ্যাঁ গো, সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে, ঘাড় দুলিয়ে বললে, কেন আমি জানি। তাই বুঝি? তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাটির বাজার থেকে। ইসলামকাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অবশ্যই কথা রাধামোহনকে অমূল্যই বলেছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে, এমনটাই ভেবেছিল। কিন্তু সে আর হলো কই। তা খুকি, তুমি নাকি জানো কি এনেছি? কি বলো তো? খুকি মৃদু হেসে বলল, আমি জানি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এই নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল রাধামোহন অমূল্যর প্রতি খানিকটা বিরক্ত বোধ করল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে না নাকি? আমি তো বারণ করেছিলাম, খুকির জন্য সন্দেশ এনেছি। এই কথা অমূল্যটা খুকিকে জানিয়ে দিলে। খুকি আবার আবদারের সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা হঠাৎ কোথায় চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আজ খেতে গিয়ে ভৈরব মারুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল, আর গিয়ে বলল, জ্যাঠামশাই, আপনার খুকি কিন্তু বড় লাজুক। তখন চলে এলো, ওর জন্য এইটুকু সন্দেশ নিয়ে এসেছিলাম। রাধামোহনকে মাঝ পথে থামিয়ে ভৈরব মারুজ্যে বললেন, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ জ্যাঠামশাই, ও তো রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দায়। রাধামোহন বললে, এই যে কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছি কিন্তু তোমার উপর। খুকি খানিক হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। বলি, শহরে যাবে নাকি? চলো আমার সঙ্গে। যাবে? চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বারে, কত টকি ছবি, কত খাবার দাবার। ওকে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? আসবো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না। এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে এমনটাই বলেছিল ভৈরব মারুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে সেসব গল্প করেছে।
তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করতে গেল না। ঘরে যেটুকু চিঁড়ে ছিল তাই খেয়ে রাতটুকু কাটল। পরের দিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললেন, তা বাবা, কাল কত রাত্রে এলে? আসলে জ্যাঠামশাই, কাল একটু বেশি রাত্রি হয়ে গেছিল। তা ধরুন না প্রায় 12টা, 12:30। তা অত রাত্রে কোথায় খেলে? আমাদের ডাকা উচিত ছিল তোমার। তুমি তো ঘরের ছেলে, লজ্জা পেলে কেন? ছি ছি ছি, কি খারাপ লাগছে বলো তো আমাদের। ও নিয়ে আপনি ভাববেন না জ্যাঠামশাই। আপনি এক কাজ করুন তো, আপনার খুকিটিকে একবার ডেকে আনুন। বেশ বেশ, এখনই ডেকে দিচ্ছি, দাঁড়াও। মারে, এদিকে আয়, রাধা দাদা ডাকছে। হোমা, এ আপনি কাকে ডাকলেন? এ তো লক্ষ্মী নয়। আমি এর দিদিকে ডাকতে বলেছিলাম। ও মা, ওর দিদি তো শ্বশুর বাড়িতে, তাকে তো কবে বিয়ে দিয়ে দিয়েছি। তাহলে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? কি বলছো বাবা? আমার বাড়িতে তো আর কোনো মেয়ে নেই। তবে যে আমার কাছে একটি মেয়ে রোজ এসে গল্প করে, তার নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? এই নামে তো আমাদের গোটা পাড়া গ্রামে কোনো মেয়ে নেই। তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকিকে আর দেখা গেল না। স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? এ তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয়, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিল, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে তাকিয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বললে, আচ্ছা, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পৈতৃক ভিটে। নাট্যরূপ দিয়েছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। আর আজকের গল্পে যারা যারা অন্যান্য চরিত্রে অভিনয় করেছে তারা হলো আমি প্রীতম, আমার সঙ্গে অবশ্যই অন্তরা, আর তাছাড়াও মিনহাজুল এবং সৌরভ। যদি আজকের এই সাহিত্যধর্মী ভূতের গল্প ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করে দিতেই হবে। আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে অনুরোধ জানাবো যেন আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দেন।
আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিল তাদের নাম ঘোষণায়। তারা হলেন আয়েশা স্মৃতি, মোহিনী ভট্টাচার্য, সীমা সরকার, সৃজিত কুমার, নিয়তি সিং, ঝর্ণা খাতুন, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসব আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, রাধামোহনের বাবার নাম কি? জানি উত্তরটা খুব সহজ, তাই চটপট আর অপেক্ষা না করে কমেন্ট বক্সে টাইপ করে ফেলো সঠিক উত্তর। প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের নাম আমি আগামী সপ্তাহে ঘোষণা করে শোনাব। তাহলে আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আগামী শুক্রবার রাত্রি 8টা এবং আবারও ভূত চর্চায় আগামী শনিবার রাত্রি 11টায়। আর আগামী সপ্তাহ থেকে ভূত চর্চায় আসছে তোমাদের বহু প্রতীক্ষিত রহস্য রোমাঞ্চ গল্প। তাহলে ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।